নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আজকের কথা নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতির সাপেক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রীর হঠাৎ করেই খানিকটা অযাচিতভাবে প্রতিবেশী দেশ থেকে, প্রতিবেশী রাষ্ট্র থেকে কেউ এখানে এলে, সাহায্য চাইলে, পশ্চিমবঙ্গের ভিতরে আশ্রয় চাইলে দরজা খুলে দেওয়ার কথা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে রাজ্যের রাজনৈতিক এবং সামাজিক মহলে। মানুষের প্রশ্ন, যারা ভিন রাজ্য থেকে নেতারা এলে, ভোটের প্রচারে এলে বহিরাগত বলে দাগিয়ে দেন, তারা ভিন দেশ থেকে রোহিঙ্গারা এলে জঙ্গি আসার সম্ভাবনা, আশঙ্কা থাকছে এমন একটা সময়েও কি করে তাদেরকে দুবাহু বাড়ায় ডেকে নিচ্ছেন? নিশ্চিত হচ্ছেন কি করে যে এই সুযোগে আমার দেশে সত্যিকারের বহিরাগত, বিদেশি, জঙ্গি, রোহিঙ্গা ঢুকে পড়বে না? আর ঠিক এটা নিয়ে আমাদের আজকের সন্ধ্যার বিতর্ক। আজকের কথা হোক। শুরু করছি আজকের কথা হোক। আর আজকের কথা হোকের বিষয়, এ রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তার সাম্প্রতিক কিছু বক্তব্যের পরিপ্রেক্ষিতেই বহিরাগত আসলে কারা? এ রাজ্যে যারা ভিনদেশি রোহিঙ্গা তারা, নাকি এ রাজ্যেই যারা এ দেশের অন্য অংশ থেকে আসছেন, আসতে বাধ্য হচ্ছেন হয় রুটি রুজির টানে অথবা অন্য কোনো কারণ? নিতান্ত রাজনীতি করতেও যদি কেউ আসেন, তিনিও কি এ রাজ্যে বহিরাগত বলে পরিগণিত হতে পারেন? মুখ্যমন্ত্রীর ভাষায় শাসকের চোখে বহিরাগত ভিন রাজ্যের মানুষ, মানে এদেশেরই ভিন রাজ্যের মানুষ, নাকি বিদেশি রোহিঙ্গা? আমার সঙ্গে উপস্থিত আজকে যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করি। প্রথমে যারা মনে করছেন যে মুখ্যমন্ত্রীর চোখে আসলে বহিরাগত ভিন রাজ্যের মানুষরাই, বা সরাসরি এটা মনে না করলেও যারা ঘুরিয়ে ফিরে এই বিশ্বাসটাই পোষণ করেন, কোনো না কোনোভাবে এই বিশ্বাসের পক্ষেই বলেন, তাদের সঙ্গে পরিচয় করে। আমার বাঁদিকে রয়েছেন তারা সমীর চট্টোপাধ্যায়, অধ্যাপক, অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী এবং চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস। আর আমার ডান দিকে রয়েছেন তারা যারা মনে করেন যে ভিন রাজ্যের মানুষ নয়, বিদেশি রোহিঙ্গারাই আসলে বহিরাগত হওয়ার কথা, কিন্তু মুখ্যমন্ত্রী আসলে ভিন রাজ্যের মানুষদের বহিরাগত করে রেখেছেন, বিদেশি রোহিঙ্গাদের ডেকে আনছেন, সরাসরি না হলেও ঘুরিয়ে পরোক্ষে। তারা অর্থাৎ দেবাশিস চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক এবং অধ্যাপক। আমার সঙ্গে রয়েছেন কর্নেল তপন দত্ত, প্রাক্তন সেনাকর্তা, এবং রয়েছেন নন্দিনী ভট্টাচার্য, নন্দিনী ভট্টাচার্য সমাজকর্মী। আমি শুরু করি, যারা শাসকের চোখে বহিরাগত, আসলে ভিন রাজ্যের মানুষ নন, আসলে বিদেশি রোহিঙ্গারাই মনে করেন, কিন্তু সমর্থন করেন মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে। অর্থাৎ মমতা যেভাবে বলতে চান, রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে, যে যুক্তিতে বহিরাগত শব্দটা আওড়ান, সেই যুক্তির পক্ষেই কথা বলতে চান। আমি তাদের মধ্যে প্রথম কথা বলার অনুরোধ করব, শুরু করার অনুরোধ করব আজকের বিতর্ক অধ্যাপক সমীর চ্যাটার্জিকে দিয়ে। চলুন। আমরা সবাই হচ্ছে যে ভারতীয়, এটা হচ্ছে আমাদের প্রথম পরিচয়, এবং প্রত্যেকটা রাজ্যের তার নির্দিষ্ট তার জনগণ, তার শিক্ষায় শিক্ষিত থেকে শুরু করে তারা বিভিন্ন জায়গায় রাজ্যে যেতে পারে। এটার সঙ্গে বহিরাগত যে তত্ত্বটা আসছে কোনো মিল নেই, কারণ আমরা ভারত রাষ্ট্রের সবাই নাগরিক। তো স্বাভাবিকভাবে আজকে বাংলাদেশ যে ঘটনাটা, অপ্রীতিকর ঘটনা, একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, সেই অস্থির পরিস্থিতির মূল কারণ হচ্ছে চাকরি সংরক্ষণ ইস্যু। হাইকোর্টের একটা রায়কে খারিজ করে সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে পরিস্থিতি এমন, যাতে সংরক্ষণ পুনর্বহাল নিয়ে হাইকোর্টের যে ওয়ার্ড ছিল যে 56% কোটা আর 30% হচ্ছে যে যারা মুক্তিযোদ্ধা বা তাদের পরিবার। স্বাভাবিক সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সরকারি চাকরিতে 93% মেধার ভিত্তিতে, কোটার ভিত্তিতে নয়, 5% সংরক্ষণ মুক্তিযোদ্ধাদের এবং 1% জনজাতি, 1% প্রতিবন্ধী এবং সংরক্ষণ। এমন কিছু পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে। স্বাভাবিক আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সুসম্পর্ক যেমন ভারতের সাথেও আছে, তেমনি বাংলার সাথেও আছে, এবং মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, ইভেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সবসময় শেখ হাসিনার সাথে একটা সখ্যতা রেখে, উভয়ের মধ্যে তার একটা অতীত আছে আমরা জানি। তো স্বাভাবিক ক্ষেত্রে আমরা সমস্ত দেশ বলুন, সমস্ত রাজ্যের মানুষকে বলুন, সবাইকে আমরা মানে একটা উদারমনা, অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গি যদি বলি, সেটা আমাদের। এবং আমরা কিন্তু বাঙালিরা
এবং আমার মুখ্যমন্ত্রী তো অবশ্যই বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা অতিথি পরায়ণ ভাবনা সবসময় সবাইকে নিয়ে একসঙ্গে চলার ভাবনা। স্বাভাবিক ক্ষেত্রে এই যে মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি যেটা বলেছেন যে অসহায় পরিস্থিতিতে যদি কেউ পড়ে, যেখানে আমাদের বাংলা থেকে বহু মানুষ বাংলাদেশে থাকেন, বাংলাদেশের প্রচুর মানুষ আমাদের এখানে চিকিৎসার জন্য আসে, চাকরির জন্য আসে, এবং সবটাই কিন্তু মাথায় রাখতে হবে একটা অধিবাসন দপ্তর যেটা আপনারা বলেন সেইখানের পারমিশন থাকতে হয়, এবং এমন কোনো মানে কি বলবো তিনি ভারত বিরোধী বা এমন কোনো কথা বলেননি যেটাতে তাকে রাঙিয়ে দেওয়া হচ্ছে বা তার কথাকে নিয়ে একটা যাই হোক অন্য মাত্রা দেওয়া হচ্ছে। আমি এইটার বিরোধী। মানুষের আপদে বিপদে যে পাশে থাকায় সেই হচ্ছে বন্ধু, কিন্তু এটা মাথায় রাখতে হবে কোনো সময় ভারত রাষ্ট্রের সাথে তাদের যে বৈদেশিক বা বিদেশ নীতি বা যাই কূটনৈতিক যাই ঘটনা কেন, কোনো সময় ভারতবর্ষের কোনো কি বলবো মানে বিরোধী শক্তি বা কেউ যদি কোনো উস্কানি বা প্ররোচনা করে থাকে আমরা কিন্তু সেটাকে সাপোর্ট করি না, রাষ্ট্রের স্বার্থে রাজ্যের স্বার্থে। এদিক থেকে কেউ ইন্টারজেক্ট করতে চাইবেন সমীরবাবুর বক্তব্যে 1 মিনিটের জন্য, তারপর আপনাদের নিজেদের বক্তব্য বলতে পারেন। আমি শুধু একটা প্রশ্ন করতে চাই। ঠিক আছে, মানবিকতার জন্য যেটা আপনি বললেন যে এবং রাষ্ট্রের যে নীতি আছে সেটার মধ্যে থেকেই ব্যবস্থাগুলো, আপনি ঠিকই বলেছেন, যেটা বলার কথা সেটাই বলেছেন। কিন্তু আপনাকে একটা জিনিস শুধু জিজ্ঞেস করার যে বাংলাদেশে এখন সম্প্রতি যেটা চলছে আর বাংলাদেশের মধ্যেও কিছু তো এমন তত্ত্ব আছে যারা ভারত বিরোধী, সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, সেটা বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স। কিন্তু আমরা জানি যে বাংলাদেশের মধ্যে কিছু ফোর্সেস আছে যারা অ্যান্টি ইন্ডিয়া ফোর্সেস আছে, এবং আজকে বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সের মধ্যে তাদের একটা অবস্থান দাঁড়িয়েছে, তারা শেখ হাসিনাকে অপোজ করুক বা সাপোর্ট সামথিং যাই হোক, কিন্তু যে অ্যান্টি ইন্ডিয়া ফোর্সেস যদি এখন আশ্রয় চায়, নিরাপত্তা চায়, তো সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কি করবেন? আমাদের আবারও বলছি, ভারত বিরোধী কোনো শক্তি আমরা তাদেরকে সমর্থন করি না, কিন্তু যে শক্তি যারা অসহায় শক্তি, যারা বিপদে পড়েছে, আমাদের একজন লেখক থেকে বন্ধু থেকে শুরু করে বাংলাদেশের সাথে একটা ইন্টার রিলেশন আছে স্বাভাবিক ক্ষেত্রে, আয়োজক তো সেটাই টপিক রেখেছে। রোহিঙ্গারা তো গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায়, রোহিঙ্গারা তো সবচেয়ে বেশি অসহায়। বর্ডার সিকিউরিটি বাংলাদেশ কেন রোহিঙ্গাদের রাখছে না? সৌদি আরব কেন রাখছে না রোহিঙ্গাদের? তাদেরকে লক্ষ্য রাখতে হবে কোনটা জঙ্গি কোনটা সন্ত্রাসবাদ। একটা সাধারণ মানুষকে যদি আমি জঙ্গি করে ভেবে নিই, আপনি তো কিছু করছেন না, আমরা কিছু করছি না, তারাই সেই যারা অসহায় অবস্থা। এদিক থেকে আমি বলবো দেবাশিস বাবু, আপনি যেহেতু প্রথম প্রতিপ্রশ্ন করেছেন, শুধু তাই জন্য না আমি আপনাকে এদিকে পক্ষ থেকে ডিবেট ওপেন করতে বলবো। দেবাশিস চৌধুরী রাজনৈতিক বিশ্লেষক, তিনি এদিক থেকে ডিবেট ওপেন করছেন যে আসলে এ রাজ্যের শাসকের চোখে বহিরাগত কারা, কি বিশ্বাস করেন দেবাশিস বাবু? তারা কেন বিশ্বাস করেন যে শাসকের চোখে এ রাজ্যে বহিরাগত আসলে ভিন রাজ্যের মানুষ, বিদেশি রোহিঙ্গারা নন? দেবাশিস বাবু, আপনার সময় এখন শুরু হচ্ছে। দেখুন, খুব দুর্ভাগ্যজনক, আর সত্যি কথা বলতে কি ডিবেটটা এত পরিষ্কার যে এর মধ্যে বেশি ডিবেট করার কিছু নেই, জলের মতন পরিষ্কার। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী বললেন আমি সিএ এনআরসি হতে দেব না। তার মানে বাংলাদেশ থেকে যারা হিন্দুরা আসছে তারা অসহায় হলেও তাদের আমি পশ্চিমবাংলা থাকতে দেব না, সিএ এনআরসি হতে দেবেন না। কিন্তু তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন বাংলাদেশ থেকে এখন যারা তারা খাবে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সের মধ্যে থেকে যারা তারা খাবেন তাদের আমি পশ্চিমবাংলার জায়গা দেবো। তার মানে কি উনি কি বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সের মধ্যে ইন্টারফেয়ার করতে চাইছেন? বা ভারতের যে পররাষ্ট্রনীতি আছে তার উপর দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী চলে গেছেন? she overrides the foreign policy of the Union of India, the government of India, এবং উনি নিজের মতো করে সিদ্ধান্ত নেবেন যে বাংলাদেশ থেকে যত জামাত আসবে, যত জিহাদ আসবে। কেন আজকে এটা বাস্তব। ভালো ভালো কবিতার কথা বললে হবে না যে অসহায় বুক দরদ আমার ফেটে যাচ্ছে, বাংলা ভাষা 21শে ফেব্রুয়ারি তো ভুলো না গো বাংলা ভাষা, এইসব গালভরা কথা দিয়ে হবে না। বাস্তব হচ্ছে আওয়ামী লীগের যে সরকার, সেটা বাংলাদেশের রাজনীতির মধ্যে দিয়ে যেভাবেই তৈরি হোক, ওই দেশে গণতন্ত্র আছে নেই, থাকবে থাকবে না আমাদের মাথা ব্যথা নয়। কিন্তু যে আজকে যে এক্সিস্টিং গভর্নমেন্ট আওয়ামী লীগের, সেটা ভারত সরকারের মিত্র সরকার, এবং আজকে ওরা যারা বিরোধিতা করছে আওয়ামী লীগকে বাংলাদেশে, গোটা পৃথিবী জানছে, তারা স্লোগান দিয়েছে ভারত যাদের মামা বাড়ি, বাংলাদেশ ছাড়ো তাড়াতাড়ি।
তার মানে একটা বিরাট বড় এলিমেন্ট আছে যারা শেখ হাসিনা সরকারকে বিরোধিতা করছে বাংলাদেশে, তারা ভারত বিরোধী শক্তি এবং তাদের প্রচ্ছন্ন মদত দিচ্ছে জামাত এবং জিহাদ, জেএমবি বাংলাদেশ, জামাতে মুজাহিদিন বাংলাদেশ, তাদের প্রচ্ছন্ন মদত আজকে শেখ হাসিনা বিরোধী আন্দোলন হচ্ছে। এবং শেখ হাসিনা যখন চাপ সৃষ্টি করছে, তাহলে অসহায় কারা হলো? বাংলাদেশের রাজনীতিতে আজকে অসহায় হলো জামাত, জিহাদ, বিএনপি এবং ভারত বিরোধী শক্তিগুলো অসহায় হলো, এবং তারাই পশ্চিমবঙ্গে আসবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী যে সিএনআরসি বিরোধিতা করেছিল, এই জামাত জিহাদিদের পশ্চিমবাংলা আশ্রয় দেবেন জলের মতন পরিষ্কার, কারণ তার উদাহরণ আমাদের সামনে আছে। জিহাদ হাওলাদার, আনওয়ারুল আজিম আনার, বাংলাদেশের এমপি, তাকে খুন করেছিল জিহাদ হাওলাদার। ইললিগাল ইমিগ্রেন্ট ছিল বাংলাদেশের, প্রফেশনাল কিলার ছিল, কলকাতা এসে খুন করেছে বাংলাদেশের এমপিকে, কলকাতা পুলিশই ধরেছে, সবকিছু ঠিক আছে। কিন্তু এই যে ইললিগাল ইমিগ্রেন্ট বাংলাদেশের এমপিকে খুন করেছে কলকাতায়। 2021-এ নাজিউর রহমান, রবিউল ইসলাম, সাবির, 3 জন অ্যারেস্ট হয়েছে জামাত ও মুজাহিদিন বাংলাদেশের কলকাতায়। কলকাতাকে ঘাঁটি করেছে জামাত আর জিহাদ, কারণ তারা বাংলাদেশে থাকতে পারছে না বলে। আমার নিজস্ব ব্যক্তিগত বন্ধু আছে বাংলাদেশে, রফি হোসেন, আমার বন্ধু বান্ধব আছে অনেক, বাংলাদেশে মুসলিম বন্ধু আছে আমার, তারা বলছে যে আমরা এখানে এত কষ্ট করে রাজাকারদের সরাবার চেষ্টা করছি, 71-এর যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা কাজ করেছিল তাদের আমরা সরাবার চেষ্টা করছি, বাংলাদেশ থেকে জিহাদ আর জামাত মেটাবার চেষ্টা করছি, মানে ইসলামিক র্যাডিক্যালিজম, ইসলামিক টেরোরিজমকে আমরা লড়াই করছি, আর তোমাদের পশ্চিমবাংলা এলাকায় সবাই আশ্রয় দিচ্ছে। আমরা কি করে বাংলাদেশকে পরিষ্কার করব? কিন্তু আজকে উত্তর পূর্ব ভারতের কোনো রাজ্যে যদি এইভাবে মিয়ানমার থেকে বা অন্য কোনো প্রতিবেশী দেশ থেকে তারা খেয়ে কোনো জঙ্গি গোষ্ঠী অথবা জঙ্গি গোষ্ঠীর মদতদাতা বা সমর্থক একটা অংশ, তাদের দেশের জনসংখ্যার একটা অংশ এসে করা নাড়ে, কেন্দ্রীয় সরকারের প্রবল আপত্তি থাকে যে তাদেরকে আমাদের দেশে তারা ঢুকতে দেবেন না, আশ্রয় দেবেন না। কিন্তু সেখানে যদি তাদের প্রতি সহানুভূতি সম্পন্ন কেউ থাকে, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী থাকেন, তারা যদি যে কোনোভাবে হোক তাদেরকে ঢুকতে সাহায্য করেন, যেমনটা আপনারা অভিযোগ করছেন যেখানে নাকি রোহিঙ্গাদের ঢুকতে সাহায্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যদি করেন, ভারত সরকার কি সেটা দিনের পর দিন দেখতে থাকবে? আমার তো ব্যক্তিগত মত, ভারত সরকারকে এটার সঙ্গে সঙ্গে কগনিসেন্স নেওয়া উচিত, কারণ আমাদের এই যে ফেডারেল স্ট্রাকচারের মধ্যে অ্যাটলিস্ট এখন অবধি যা আমি জানি সেটা হচ্ছে ফরেন পলিসি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল রিলেশনস ইউনিয়ন গভর্নমেন্টের দায়িত্বের মধ্যে পড়ে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এরকম একটা কোনো একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দেবেন যে এটা ভারতের বর্ডার নয়, এটা পশ্চিমবাংলার বর্ডার, আর তাই আমি যা ইচ্ছা তা করবো, এটা অদ্ভুত ধরনের বিষয়। অনির্বাণের একটা পূর্ব ভারতের একাধিক রাজ্য আছে যেখানে পাশের রাষ্ট্রের সঙ্গে তারা পণ্য বিনিময় করে, এরকম ওপেন মার্কেট আছে, সেখানে কিন্তু বিএসএফ তাদেরকে আটকায় না। কেন? এক সেকেন্ড, কেন? যুক্তি হচ্ছে কমন এথনিসিটি, তাদের যুক্তি হচ্ছে কমন এথনিসিটি, সেখানে সরকার সেটা আইন করে অ্যালাউ করছে, আর আপনারা এখানেও কমন এথনিসিটি থাকা সত্ত্বেও এখানে জঙ্গি, এখানে বাংলা, এখানে ভারত, এখানে বিজেপি, একটা বিষয় দেখুন, মিজো আর বার্মাদের, আমি মিজোরাম বর্ডারে চাম্পাই থেকে আমি বর্ডার ক্রস করেছি, আমি জানি ওখানে রিধি লেক আছে বার্মাতে, সেটা একটা রিলিজিয়াস স্পট, মিজোদের রিলিজিয়াস স্পট বার্মাতে আছে, আমি জানি, আমি নিজে ক্রস করেছি। মিজো পুলিশ ওখানে বর্ডার আছে মিজোরামে, ওখানে বিএসএফ নেই, ঠিকই বলেছেন আপনি। কিন্তু দেখুন, কমন এথনিসিটির বিষয়টা একদম ঠিক, একটা ন্যায্য প্রশ্ন, কিন্তু বাংলাদেশের সঙ্গে আমাদের একটা দীর্ঘ ইতিহাস, তার একটা বাস্তব একটা রিয়ালিটি আছে, রিয়ালিটিকে অস্বীকার করলে তো হবে না, বাংলাদেশে তো অ্যান্টি ইন্ডিয়া ফোর্সেস আছে, সক্রিয় আছে। মায়ানমারে নেই, আমি তো বলছি সেই জঙ্গিরা অস্ত্র সরবরাহ করেছে মণিপুরে, স্বীকার করছি, আমি তো নিজে কুকিদের বিষয়টা বললাম, মিজো বর্ডার খোলা আমি তো নিজে বলছি, আমি তো নিজে বন্ধ করা উচিত যে এই বিষয়গুলোকে, তাহলে কি বন্ধ করা উচিত? কিন্তু বাংলাদেশের না, এরকম ব্ল্যাঙ্কেট বলা যাবে না, কিন্তু বাংলাদেশের বিষয়টা যদি বাংলাদেশের ক্ষেত্রে কমন এথনিসিটি হওয়া সত্ত্বেও এখানে আপনি আমি জানি না মিজোরাম মণিপুরে কেন করবেন না, আমি জানি না মিজোরামের মুখ্যমন্ত্রী বা মণিপুরের বা নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী বলেছে যে আমি সবাইকে অ্যালাউ করবো ঢুকতে, দরকার নেই, মুখ্যমন্ত্রী ছেড়ে দিন, প্রধানমন্ত্রী কি করছে? কিন্তু আমাদের প্রশ্ন সেটাই থেকে দেবশিবু, বিতর্ক জমে উঠেছে, আমি এদিক থেকেও এবার বলার সুযোগ দেবো, নিশ্চিতভাবে এদিকে পরবর্তী বক্তা বলবেন, কিন্তু তার আগে আমি একবার আমাদের সঙ্গে যে দর্শকরা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আপনারা জানেন যে দর্শকরাও এখন কথা হোকে সরাসরি অংশগ্রহণ করেন, এবং সেভাবেই অংশগ্রহণ করবার জন্য এসছেন এক দর্শক দীপ্তেশ বন্দ্যোপাধ্যায়, এসছেন নীলাভ রায়, আমাদের সঙ্গে দর্শক হিসেবে রয়েছেন শুক্লা ভৌমিক এবং রয়েছেন অভিজিৎ খা। এদের প্রত্যেকেরই নিজস্ব কিছু কাজের জায়গা আছে, গণ্ডি আছে, সীমানা আছে, কিন্তু তারপরেও এরা আজকের এই বিতর্কে দর্শক হিসেবে অংশগ্রহণ করতে এসছেন। পরবর্তী অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, এই দিক থেকে বলবেন প্লিজ।
বহিরাগত এই শব্দটা নিয়ে অন্তত 2019 সাল থেকেই আমরা দেখছি যথেষ্ট বিতর্ক জমে উঠেছে এবং সঙ্গত কারণেই জমে উঠেছে। যে ভারত রাষ্ট্র গঠন হয়েছে 1947-এ, আমি ধরে নিলাম স্বাধীন হওয়ার পর সেটাকে অফিসিয়ালি আমি ভারত রাষ্ট্র ধরছি, যদিও তার অনেক আগে থেকেই তার অস্তিত্ব রয়েছে। 1956-তে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট হচ্ছে, সেখানে আলাদা আলাদা রাজ্যের কি বাউন্ডারি হবে, তার কি লিমিটেশন থাকবে, কি কোন ভাষার জনগোষ্ঠী প্রধান হলে কোন রাজ্যে তারা প্রধান হচ্ছে, এইভাবে পুরোটা ভাগ হচ্ছে। সেখানে কয়েকটি রাজ্যের নাম, যেমন ধরুন মহারাষ্ট্র, সেই রাজ্যের নাম কিন্তু মহারাষ্ট্র। আবার ধরুন তামিলনাড়ু, নাড়ু শব্দটা কিন্তু তামিল ভাষায় দেশ। অর্থাৎ কোথাও গিয়ে আমাদের ভারত, এই যে রাষ্ট্র তৈরি হয়েছে, আধুনিক সমাজ ব্যবস্থায় যে রাষ্ট্র বলি আমরা, সেখানে বিভিন্ন জাতির বিভিন্ন গোষ্ঠীর লোক তাদের নিজ নিজ যে এলাকা, নিজ নিজ জনগোষ্ঠীগুলির যে এলাকা, সেগুলি একসঙ্গে এসে একটি পলিটিক্যাল এন্টিটি তৈরি করেছে, যার নাম ইন্ডিয়া, যার নাম ভারত, ভারত রাষ্ট্র যেটাকে বলছি। তার মধ্যে মানে ভারত রাষ্ট্রটাকে আলাদা আলাদাভাবে ভাগ করে অনেকগুলি রাজ্য হয়নি, অনেকগুলি রাজ্য, অনেকগুলি প্রদেশ মিলে কিন্তু ভারত রাষ্ট্র তৈরি করেছে। যে কারণে এখানে বিবিধ ভাষা, বিবিধ সংস্কৃতির মানুষের বাস। এই একই কারণে একদম উত্তর পূর্ব ভারতের মানুষের যে জীবনযাপন, তার সঙ্গে একদম পশ্চিম ভারতের মানুষের বা একদম উত্তর ভারতের সঙ্গে দক্ষিণ ভারতের মানুষের জীবনযাপনের যথেষ্ট মাত্রা ভীষণভাবে আলাদা, এক কোনোভাবেই বলা যায় না। আমরা এক জায়গায় একটি রাষ্ট্রে রয়েছি মানে এই নয় যে আমাদের যে ভিন্নতা, আমাদের যে বিবিধতা, সেগুলি আমরা বিসর্জন দিয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বহিরাগত রাজনৈতিকভাবে বিজেপিকে কেন বলছি, তার একটি লাইনে উত্তর দেওয়া খুব সহজেই সম্ভব। যে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি বিজেপির প্রধান নেতাও বটে, তিনি ভোট প্রচারে গিয়ে বলছেন শ্রাবণ মাসে মাছ মাংস খাওয়া মানে মোগল মানসিকতা। এটা ওনাকে কে বলল? বা আমরা বাঙালিরা, আমি শুধু আমাদের জায়গা থেকে যদি বলি, আমরা বাঙালিরা সারা বছর যারা মাছ মাংস খান, সবাই খান না, যারা নিরামিষাশী তারা নিরামিষাশী থাকুন, কোনো আপত্তি নেই, কিন্তু যারা খান তারা সারা বছর খান। আমি মোগল মানসিকতার নাকি আমি বাঙালি মানসিকতার, সেইটা ঠিক করে দেওয়ার নরেন্দ্র মোদী কে? এই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার বলেছি যে এই বিজেপি বাংলার কৃষ্টি সংস্কৃতি বোঝে না, শুধু তাই নয়, তারা এটাকে ঘেন্না করে, তারা বাঙালিদের ঘেন্না করে। এই আরএসএস বিজেপি, তাদের ডিএনএর মধ্যে রয়েছে পশ্চিম এবং উত্তর ভারতীয় তাদের ভার্সন অফ হিন্দুত্ব। যেই জায়গায় বাঙালি যারা হিন্দু, তারা তো মুসলমানকে বাঙালি মনেই করে না, আমরা মনে করি। তারা বাঙালিকে মানুষই মনে করে কিনা সন্দেহ। তারা মনে করে তাদের যে ছাঁচে ঢালা যে মানুষ, হিন্দুত্ব যাই বলুন, তার মধ্যে বাঙালি পড়ে না, বাঙালি ওদের মতো হতে হবে। আমাদের সেখানেই প্রশ্ন, কেন ওদের মতো হতে হবে? তারা ঠিক করে দেওয়ার কে যে আমি কি খাবো, আমি কি পড়বো, তারা ঠিক করে দেওয়ার কেউ নয়। এবং আজকে যে এনডিএ সরকার চলছে, সেই সরকারে তেলুগু দেশম পার্টি বলে একটি পার্টি রয়েছে, সেখানেও তেলুগু দেশম, খেয়াল করবেন, অর্থাৎ তারা নিজেদের যে তেলুগুদের যে এলাকা, সেটা অন্ধ্র ছিল, এখন তেলেঙ্গানা হয়েছে, সেটাকে কিন্তু তারা নিজেদের মধ্যে একটি দেশ মনে করেন। এই মনে করার মধ্যে কোনো অসুবিধা নেই, কোনো আপত্তিও নেই, কারণ তাদের মন্ত্রিসভায় চিরাগ পাসওয়ান একজন মন্ত্রী, তিনি ওপেন স্লোগান দিচ্ছেন বিহার ফর বিহারিজ। তাহলে কি তিনি ভারত রাষ্ট্রের যে অখণ্ডতা, সেটাকে চ্যালেঞ্জ করছেন? আমি মনে করি করছেন না। তিনি নিজের রাজ্যের কথা, রাজ্যের মানুষের কথা বলছেন, কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তি কখন হয়? যখন আমরা বলি। কেন? যখন আপনার মন্ত্রিসভার কোয়ালিশন সরকারের একজন মন্ত্রী বিহার ফর বিহারি স্লোগান দিচ্ছে, আপনি তার বিরুদ্ধে তো ইউপিএ লাগাচ্ছেন না। তাহলে বাংলায় দাঁড়িয়ে যদি আমি বলি, আমি যদিও বলছি না যে বাংলায় বাংলার মানুষের অধিকার সর্বাপেক্ষা, তাহলে আমি কোন অন্যায়টা করলাম? বেশ, আমি অনির্বাণের যে প্রশ্নগুলো, সেগুলোর উত্তর নিশ্চিতভাবে এদিক থেকে আসবে। বিশেষ করে আরএসএস বিজেপি সংক্রান্ত বিষয়ে বলার অধিকারী আমি নই, তাদের যদিও কোনো সরাসরি প্রতিনিধি নেই। দেবাশিসবাবু বলতে চাইছেন বলবেন, কিন্তু আমার একটা প্রশ্ন শুধু অনির্বাণের জন্য, আমার নিজস্ব প্রশ্ন। মহাত্মা গান্ধী যখন কংগ্রেসের অধিবেশন উপলক্ষে কলকাতাতে বসু বাড়িতে এসেছিলেন, সুভাষচন্দ্র বসু, শরৎচন্দ্র বসুর বাড়িতে, তখন মহাত্মা গান্ধীর দুধ খাওয়ার এপিসোড নিয়ে একটা লম্বা বর্ণনা আছে নীরজচন্দ্র চৌধুরীর লেখায়। সবাই পড়েছেন আশা করি, আপনারাও পড়েছেন। তার কারণ তখন শরৎচন্দ্র বসুর ব্যক্তিগত সচিব ছিলেন নীরজ সিং চৌধুরী। এবং সেখানে প্রথম কথা, ছাগলের দুধ খেতেন মহাত্মা, গরুর দুধ খেতেন না, কোনোদিন খাননি। তার কারণ মহাত্মার বিশ্বাস ছিল, আমি কিন্তু একদম কোট করছি, যে ছাগলই একমাত্র সতী হয়, গরু নয়। সতী শব্দটা মাথায় রাখবেন অনির্বাণ। এবং তার মধ্যে কোন ছাগল সবথেকে বেশি সতী মহাত্মার বিচারে, সেটা পরীক্ষা করবার জন্য ছাগলকে নিয়ে আসা হতো। মহাত্মা যার দিকে কটমট করে তাকাতেন এবং তারপরেও ছাগলটা চোখ নামিয়ে নিত না, সেই ছাগল সতীত্বের পরীক্ষায় উত্তীর্ণ হতো, তার দুধ মহাত্মা খেতেন। এটার পরেও, এই ভয়ঙ্কর মতবাদ বা মনোভাবের পরেও, গুজরাটে, আমি এভাবে ভাবিনি কিন্তু, মহাত্মা গান্ধী জাতির জনক গোটা দেশে, কিন্তু আমি বলছি আপনারা যেভাবে দেখছেন সেভাবে বলছি, এটার পরেও গুজরাটি মহাত্মা গান্ধী যদি বাংলার কৃষ্টি সংস্কৃতির কাছে বহিরাগত না হয়ে গিয়ে থাকেন,
আপনি যা যা বলছেন সেগুলো সব সত্য ধরে নিয়ে বলছি, তাহলে রাজনীতির কারণে, খাদ্যাভ্যাসের কারণে আপনি যেগুলো বলছেন, বা খাদ্যাভ্যাস নিয়ে মন্তব্য করার কারণে বিজেপি বা আরএসএস এর বাকি নেতারা কেন এটা হয়ে যাচ্ছে? এ তো আজ থেকে প্রায় 100 বছর আগে, মহাত্মা গান্ধীর সঙ্গে 16 বছর কম, 184 বছর আগে দেখেছি। মহাত্মা গান্ধীর সঙ্গে নেতাজি সুভাষের রাজনৈতিক বিবাদ, আমি যদি শব্দটা ব্যবহার করতে পারি, সুবিদিত, আমরা সবাই জানি। কিন্তু কোনোদিন মহাত্মা গান্ধী বলেননি যে সুভাষ সতী ছাগলের দুধ খায় না বলে আমি ওকে প্রেসিডেন্ট হতে দেবো না, সুভাষ সেই জাতির লোক যে মাছ মাংস খায় শ্রাবণ মাসে, তাই আমি ওকে প্রেসিডেন্ট হতে দেবো না কংগ্রেসের। এই কথা মহাত্মা গান্ধী কোনোদিন বলেন। এবং উল্টো দিকে নেতাজি সুভাষও কখনো বলেনি এ বাবা ছাগলের সতী খুঁজছে, মহাত্মাটা বড় বাজে লোক, এই কথাও তিনি বলেনি। তাদের মধ্যে সম্পূর্ণ সম্মান, পারস্পরিক সম্মান ছিল। এই যে মতভেদ বলছেন, মতভেদ সত্ত্বেও তারা কিন্তু একে অপরকে এই গুজরাটি তোকে এরকমই করতে হবে, এই বাঙালি তোকে এরকমই করতে হবে, এই কথা কোনোদিন বলেন। আপনি দেশ ভাঙার শক্তিগুলোকে ইসলামী র্যাডিক্যাল এবং ইসলামিক র্যাডিক্যালিজমকে সমর্থন করছেন। নিজে ইসলামী র্যাডিক্যাল করছেন তিনি। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন গুজরাট ফর গুজরাটি স্লোগান দিয়েছিলেন। কারণ আপনি প্রথমেই যেটা অর্থের কথা বলেছেন সেটা হচ্ছে অনেকগুলো রাজ্য মিলে দেশ তৈরি হয়নি, দেশ একটা আছেই ভারতবর্ষ, সেটাকে রিঅর্গানাইজ করা। আপনারা তো ভারতের ম্যাপটাই বলতে পারেন না, অখণ্ড ভারতের ম্যাপ বলে আফগানিস্তান থেকে শুরু করে থাইল্যান্ড অবধি চলে গেছে। আপনার কাছে ভারতের ম্যাপটা এক এক করে আপনার কাছে ভারতের ম্যাপটা কি রাশিয়া পড়ে? তার মধ্যে প্লিজ এক এক করে আমরা কথাকে খুব জোরদার বিতর্ক প্রত্যেক সপ্তাহে করি, প্রতি সপ্তাহে করি, কিন্তু তবু আমি উল্লেখ করবো যে রোজকার একেবারে সন্ধ্যের আমাদের সান্ধ্য যে বিতর্ক, তার মেজাজে না গিয়ে একে অপরের বিরোধিতা করুন, বিতর্ক করুন, প্রশ্ন প্রতিপ্রশ্ন থাক, তার উত্তর থাক, কিন্তু নিজের নিজের সময়। প্লিজ আমি নন্দিনী ভট্টাচার্যকে অনুরোধ করব, সমাজকর্মী এই পাশ থেকে। এই কৃষ্টি এবং সংস্কৃতির কথা যখন উঠছে খুব বেশি করে, নন্দিনী আপনি বহুদিন এই বাংলাতে সঙ্গীত চর্চার সঙ্গে, সঙ্গীত পরিবেশনের সঙ্গেও যুক্ত ছিলেন, যদিও সে ভূমিকাটা আজকাল আপনার প্রায় নেই বললেই চলে, কিন্তু বহুদিন আপনি প্রায় গোটা বাংলা চষে বেরিয়েছেন একজন শিল্পী হিসেবেও, তারপরে এখন সমাজকর্মী হিসেবে। এই কৃষ্টি সংস্কৃতির জায়গাটা আপনার কাছে ক্লিয়ার? শুধুমাত্র কৃষ্টি সংস্কৃতির জন্য ভিন রাজ্য থেকে একজন মানুষ এই রাজ্যে এসে বহিরাগত বলে পরিগণিত হতে পারেন, এটা কি নিতান্ত রাজনৈতিক স্লোগান, নাকি এখানে চিন্তাভাবনায় কোনো গলদ আছে? তাহলে বিদেশি রোহিঙ্গাদের কি বলবো নন্দিনী? দেখুন, আমি প্রথমত তো খুব ধন্দে ছিলাম যে আমাকে কেন এখানে ডাকা হলো। পরে মনে হলো সমাজকর্মী হিসেবে তো আমার একটা দায় সবসময় থেকে যায় যে সমাজের বিভিন্ন বিষয়ে কথা বলার। তবে প্রথম যেটা মনে হয়েছে যে এটা খানিকটা তো অনধিকার চর্চা বটেই, কারণ এই বিষয়টা তো মানে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের, এখানে খুব একটা রাজ্যের ভূমিকা থাকার কথা ছিল না, তাহলেও কথা বলা হয়েছে। এবং আমি সমিতদার একটা কথা শুনলাম, এটা নাকি অতিথি পরায়ণতা, কিন্তু অতিথি পরায়ণতা আর আন্তর্জাতিক রীতিনীতির মধ্যে যদি আমরা গুলিয়ে ফেলি তাহলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। আর যেটা বিষয় যে এই স্বভাবটা না বাংলা চিরকালের ছিল, জানেন, যে ইসরায়েল, প্যালেস্টাইন, যেখানে বলবেন, কলম্বিয়া, আমেরিকা, কোথাও একটা ঘটনা ঘটলে দেখবেন আমরা, এখন তো ফেসবুক হয়েছে, আগে ছিল না, আমরা কালো পতাকা নিয়ে বেরিয়ে পড়ি, আমরা এখন ডিপি কালো করে ফেলি, সব কিছু করে ফেলি, অথচ বিষয়ে দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া। এখানে যখন হাতের কাছে আরিয়াদহ চোপড়া কোনো ঘটনা ঘটে আমরা কিন্তু তা নিয়ে তত উত্তেজিত হই না বা তা নিয়ে বলি না। এটা আমাদের চিরকালের স্বভাব যে আমরা যখন অনেকটা দূরে কিছু হয়, অনেকটা আন্তর্জাতিক বিষয়ের মধ্যে ঢুকে পড়ি, তখন তা নিয়ে আমরা ভয়ানক মানে একটা চিন্তিত, কি হবে, তাদেরকে আমরা এখানে স্থান দেবো কিনা। যেখানে বারবার একটা কথা শুনছি না, বহিরাগত, এই বহিরাগত কথাটা নিয়ে আমার মনে হয় আমাদের আর আলোচনা না করা ভালো, কারণ আমরা এবছর ইলেকশনেও দেখলাম বহু বহিরাগত মানুষকে কিন্তু আমরা এখানে, সে সব দলেরই, আমি কিন্তু কোনো বিশেষ দলের এখানে করতে চাই না, মানে তাবেদারি, আমি যেহেতু কোনো দলের সঙ্গে নেই, কোনো রাজনৈতিক ব্যাপার আমার কোনো কিছুতেই কোনো দিন ছিল না, তো বহু বহিরাগত মানুষকে আমরা ডেকে এনে এখানে সিট দিয়েছি, তারা জিতেছেন কি হেরেছেন সেটা পরের কথা। আমরা কিন্তু বহিরাগত কথাটা মনে হয় আমাদের কোনো কাজের মধ্যে আমাদের আর বলা উচিত নয়, কারণ এমনিতেই কৃষ্টি সংস্কৃতি ব্যাপারটা, যেহেতু অনির্বাণ আপনি উল্লেখ করলেন, সংস্কৃতি ব্যাপারটা এমন না, বিভিন্ন রাজ্য থেকে আমার বহু বহিরাগত মানুষ আসেন, বিবাহ সূত্রে আবদ্ধ হন, গান বাজনা সূত্রে হন, নানান রকম লেখালেখির মাধ্যমে বহিরাগত আসেন, চলে যান, কিন্তু এবারও ইলেকশনের ক্ষেত্রে দেখলাম তারা আসা যাওয়া করছেন। আর কাজে বহিরাগত কথাটাকে এরকমভাবে করা উচিত না। আর বাঙালিতে বিশেষ করে বাঙালি ভীষণ অ্যাবজর্ব করতে পারেন সব কিছু, তাই দেখবেন আজকে বাঙালি বিয়েতেও যেভাবে বহিরাগত সংস্কৃতিকে আপন করা হয়েছে আর কিন্তু কোথাও করা হয় না। অন্য রাজ্যে আপনি দেখবেন তারা কিন্তু নিজেদের বিয়েতে, নিজেদের খাওয়া দাওয়ায়, নিজেদের কৃষ্টিতে এভাবে বহিরাগত কোনো কিছুকে আপন করেন না। কাজে আমরা অনেক বেশি সেটা করতে পারি, তাই জন্য মনে হয় আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রে কিছু হলে এত সহজে দরজা খুলতে পারি।
আমরা মনে করতে পারি তারা বিপদে পড়েছেন, তাদের আমরা ডেকে নেব। কাজে সেইটা আমাদের এই যে কথাটা, এটা কিন্তু ভীষণভাবে আন্তর্জাতিক একটা রীতিনীতির মধ্যে পড়ে যায়। সেখানে আমরা এটা বলতে পারি কিনা এটা আমাদের ভাবা উচিত। এবং আমি কিন্তু এই জায়গায় অনির্বাণের সঙ্গে এবং খানিকটা দেবাশিসদার সঙ্গে একমত। এই যে আমাদের যে একটা বিএসএফ আছেন, যারা কাঁটাতার সামলান, যারা চারপাশে সামলান, এরাই বা কী করেন? এই যে আমাদের সমস্ত সীমানাগুলো তারা কি সত্যি সত্যি সেভাবে সামলান? যে সবাই ঢুকে পড়ছেন, যখন তখন সবাই আসছেন, অবাধে কেনাকাটা হচ্ছে, অবাধে নানা রকম পাচার হয়, তারা কি সত্যি তাদের কাজটা সামলান? যদি সামলাতেন, বা যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যদি সত্যি সত্যি সামলান, তাহলে এই ব্যাপারগুলো কি এতটা অবাধ হতে পারে? আমার মনে হয় কিন্তু সেই সব দিকে নজর দেওয়া উচিত, সবসময় রাজ্যকে দোষ না দিয়ে সব দিকে আমাদের নজর দেওয়ার প্রয়োজন আছে। আপনার সময়ও শেষ হয়েছে বলে আমি একটু ইন্টারজেক্ট করলাম। একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনির্বাণ করতে চাই, আজকে একই পরিস্থিতি যদি ভারতবর্ষের হয় বা আমাদের বাংলার হয়, তাহলে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো কি একইভাবে হাত বাড়িয়ে দেবেন? আমি শুধু একটা কথা নন্দিনীকে জিজ্ঞাসা করব, এই যে কৃষ্টি সংস্কৃতির কথা উঠছে বলে, এই দিক থেকে এবার অনিন্দ্যম বাবু বলবেন। অনির্বাণও দীর্ঘক্ষণ ধরে বলেছেন, অনির্বাণ বা সমীরবাবু বা এরপর অরিন্দম বাবু বলে, আমার মনে হয় না সব কথা এদিক থেকে ওরা ফেলে দেওয়ার মতো। কিন্তু আমরা তো কথা হোকটা আসলে কেউ জেতা হারার জন্য করি না, আমরা চাই কথা হোক, মানে দুদিক থেকেই কথা হোক। সে কথার মধ্যে দুদিক থেকেই নেওয়ার মতো জিনিসও থাকে এবং অবশ্যই হয়তো কিছু পরিত্যাজ্য থাকে, সেটা মানুষ ঠিক করেন। কিন্তু নন্দিনী, আমার প্রশ্ন, যখন বাঙালির এত গর্বের রবীন্দ্র নজরুল, তাই তো, নজরুল ইসলামের একটা গানে যখন, আমি কিন্তু এভাবে দেখি না, আমি আবারও বলছি, আমি মহাত্মা গান্ধীকেও গুজরাটি বলে দেখি না, আমি জাস্ট ডিবেটের পয়েন্টের জন্য তখন কথাটা বলেছি। যখন ভিন রাজ্যের এ আর রহমান এমন সুর করেন যে বাঙালির সকালবেলা উঠে গানটা শুনলেই মনে হয় কি শুনছি, এর থেকে মৃত্যুও ভালো ছিল, তখন বাঙালির কৃষ্টি সংস্কৃতি বিপন্ন বলে কোনো মিছিল বেরোয় না কেন? মানে শুধুমাত্র বাইরের রাজ্য থেকে কেউ এসে খাদ্যাভ্যাস নিয়ে প্রশ্ন করলে কৃষ্টি সংস্কৃতি বিপন্ন হয়, আর কিছুতে হয় না? মানে এমন প্রাণে রবীন্দ্র নজরুলকে নিয়ে এক্সপেরিমেন্ট করলেও হয় না মনে হয়? আমি তো বলতে চাইছিলাম যে বাঙালি সবকিছু অ্যাবজর্ভ করে, শুধু আবার কখনো কখনো সময় বুঝে কিছু বুঝে আমরা প্রতিবাদ করি, অর্থাৎ সেটা কি রাজনীতি? আমাদের এক্স্যাক্টলি আমাদের সবকিছুতেই একটা রাজনীতি, ভেস্টেড ইন্টারেস্ট। আরও তো অনেক কিছু নিয়ে এরকম হয়েছে, শুধু তো এ আর রহমান নজরুলের গান এরকম করেছেন বলে না, আরও বহু কিছু নিয়ে হয়েছে, অনেক লেখালেখি, অনেক লাইন বদলানো, অনেক কিছু, সে তো বলতেই পারি। তাহলে রবীন্দ্রনাথের গানেও তো লাইন বদলানো হয়েছে, তাই না? সেটা এই বাংলার মানুষই বদলেছেন, হ্যাঁ, এই বাংলাতেই গাওয়া হয়েছে, মানুষরা করেছেন এবং প্রথিতযশা সঙ্গীত শিল্পীরা স্টেজে দাঁড়িয়ে করেছেন। কই তখন তো আমরা সংস্কৃতি বিপন্ন বলে চিৎকার করিনি। আমার এখানেই প্রশ্ন, বাঙালির অস্মিতা বোধ, কৃষ্টি সংস্কৃতি, এগুলো নিয়েও কি আসলে যারা কথা বলেন, যারা ভিন রাজ্যের মানুষের ক্ষেত্রে বেশি করে এই প্রশ্নগুলোকে সামনে নিয়ে আসেন, তারাও কি আসলে একটা সূক্ষ্ম রাজনীতি করেন, যে রাজনীতিটা হয়তো তাদের জানতে অজান্তে, ইচ্ছায় অনিচ্ছায় সরাসরি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে, ঠিক যেরকম দেবাশিস বাবুদের যে সমর্থন বা ইচ্ছা বা যে বক্তব্য, সেটা হয়তো বিজেপিকে সমর্থন করে? অরিন্দম বাবু, আজকের আলোচনাটা যেভাবে যাচ্ছে আমার খালি মনে পড়ছে জার্মান ফিলোসফার ফ্রেডরিক নিৎজের কথা। ফ্রেডরিক নিৎজে একটা কথা বলতেন যে আমরা মানুষ চলেছি মেটাফারের ওপর ভিত্তি করে, এবং এই যত মেটাফার রূপকের ওপর ভিত্তি করে যাচ্ছি তত আমরা কিন্তু রিয়ালিটি থেকে সরে যাই। আমাদের আসল যা সলিউশন, আসল সমাধান সূত্র বেরোয় না, কিন্তু একটার পর একটা আমরা তথ্য খাড়া করে দিই, এবং মানুষ সত্যটা যা নির্ধারণ, যেটা মনে করে যে আমারটাই ঠিক, সেটাই ঠিক মানে এইটাকেই প্রতিষ্ঠা করার চেষ্টা করে। তো ঘটনাটা হচ্ছে, উনি একটা উদাহরণ দিয়েই বলেছিলেন যে আমরা আওয়াজ শুনছি, যারা শুনতে পায় তারা পরিষ্কার একটা ইমেজ দেখে আওয়াজ শোনে, যারা শুনতে পায় না তাদেরকে ভাইব্রেটার লাগিয়ে সেই আওয়াজটাকে বোঝাতে হয়। দুজনেই আওয়াজ শুনছে কিন্তু ভিন্নভাবে। তো এই জায়গায় যে আপনার বক্তব্যটা ঠিক, যে বহিরাগত কথা কেন আসবে ভারতবর্ষে, কিন্তু এটাও ঠিক, ভারতবর্ষ ইউনিয়ন অফ স্টেটস, এটাকে আমরা অস্বীকার করতে পারি না। আমাদের বাঙালি, হ্যাঁ আমরা বাঙালি বলেই আমরা বেশি ভারতীয়, এটা খুব স্পষ্টভাবে বলতে চাই। আর একটা কথা, বহিরাগত এসে তারা যদি বাঙালি না হয়, তারা যদি এখানে কোনো বাঙালির ওপর অত্যাচার করে, হিন্দি আগ্রাসন, উর্দু আগ্রাসন চলে, হ্যাঁ নিশ্চয়ই সেখানে প্রতিবাদ হওয়া দরকার। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলার চাকরি, বাংলার শিক্ষা যদি হাত থেকে কেড়ে নেয়, সেই জিনিসটা আপত্তিকর। আলোচনায় উঠে এলো, একটা দল ছিল তারা অনেক দিন থেকে গিয়ে আমার নাম তোমার নাম ভিয়েতনাম, আরে কোথায় ভিয়েতনাম কি হচ্ছে তা নিয়ে আমরা পালিয়ে গেছি, পাগল হয়ে যাচ্ছিলাম। তখন বাঙালিরা কিন্তু বুভুক্ষু ছিল, বাঙালিদের চাকরি ছিল না, বাঙালিদের কথা বলার সাহসটাও ছিল না, এখনো বলতে পারে না। সব মানুষ এক হও, কিন্তু বাঙালি এক হও কথাটা বলাটা অসুবিধা হয়ে যায় তাদের। একটা কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বহিরাগত তত্ত্ব উনি দেরি করে বুঝেছেন, 11 বছর পরে উনি এটা বলেছেন, সেখানেও কিন্তু নির্বাচনের একটা বিষয় ছিল। আমার বক্তব্য
সব রাজনৈতিক দল একটা কথা বলুক না, 86% যারা আছে তাদের জন্য তো আমাদের ভাবতে হবে। আমরা গ্রিনার বার্তা দিচ্ছি না, আজকে আমরা মনোজ মুরলীকে অবাঙালি বলছি না, বিবাল সারাকে অবাঙালি বলছি না, কিন্তু যে মানুষরা আজকে বাংলায় থেকে বাংলায় ব্যবসা করে বাঙালিকে কোণঠাসা করেছে তাদের বিরুদ্ধে বলা উচিত, তাদেরকে ওয়ার্ন করা উচিত। এবং বেআইনিভাবে বাংলাদেশে একটা জায়গায় আওয়াজ উঠেছে যেটা শুনছিলাম, 12টা দল নির্বাচনী লড়াই করতে চেয়েছিল, 2টো স্বীকৃতি পেয়েছে। তাদের মধ্যে একটি কে ফ্রিঞ্জ গ্রুপ কি বলল, তাতে বাংলাদেশের সাথে ভারতের মৈত্রীর সম্পর্ক কখনো আটকাবে না, আটকাতে পারে না। বেশ, অরিন্দমবাবুর বক্তব্য শেষ। আমি এবার সরাসরি কর্নেল তপন দত্তকে অনুরোধ করবো এদিক থেকে। কর্নেল, আপনার বক্তব্য বলবার জন্য, প্রাক্তন সেনাকর্তা, প্লিজ। থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা এতক্ষণ আমি খুব সুন্দর ডিসকাশনগুলো শুনছিলাম। আচ্ছা, আমি একজন রেসপন্সিবল সিটিজেন। এখন আমরা জেনারেলি কি চাই? প্রত্যেকেই চাই, যেটা শুনবেন, প্রত্যেকেই যে চাই এটা হচ্ছে যে আমরা শান্তিপূর্ণভাবে এখানে থাকবো। দ্যাট ইজ দ্য নাটশেল অফ এভরিথিং ইজ দ্যাট আমরা শান্তিপূর্ণভাবে এখানে থাকবো। এখন শান্তিটা কিভাবে আসবে? তার লট অফ ফ্যাক্টরস, প্রচুর ফ্যাক্টরস রয়েছে যে শান্তি কীভাবে আনা যায়। একটা জায়গায় গণ্ডগোল হচ্ছে, দেখুন, ঠিক আছে, গণ্ডগোল হয়েছে, নর্মাল চ্যানেল, পুলিশ এসছে। পুলিশ আসার আগে আমরা দেখছি যে ওখানে একজন লোক এসে বা দুজন লোক এসে তার জিনিসটাকে মিটমাট করে দিল, চলে গেল। না, এই লোকগুলো কে? এই লোকগুলো হচ্ছে যে লোকাল, ওখানকার হোয়াট এভার দ্য ক্লাবস আর দেয়ার, সিন্ডিকেটস আর দেয়ার, তারা রয়েছে, তারা এসে মিটমাট করে গেল। না, আপনি হয়তো বলতে পারবেন, বাহ, এরা তো ভালো কাজ করেছে, এসে গন্ডগোলটা মিটমাট করে দিয়ে চলে গেল। না, ইজ ইট রিয়েলি ইউ থিঙ্ক দ্যাট ইজ ডিজায়ারেবল? কালকেই এই লোকগুলো ফ্র্যাঙ্কেনস্টাইন হবে বা হয়েছে, হয়ে আমাদের ওপরে ডিফারেন্ট টাইপ অফ প্রেশার ঢালবে, হুইচ ইউ আর সিন টুডে। মানে আপনি বলছেন এটার পিছনেও বহিরাগত অ্যাঙ্গেল আছে? ইয়েস, ফ্র্যাঙ্কলি সো। একটু আগে একজন ডিসকাশন বললেন যে বহিরাগতরা আমরা কি করে বুঝবো তারা এক্সট্রিমিস্ট কিনা বা তাদের কোনো খারাপ উদ্দেশ্য আছে কিনা। এটা আমাদের করতে হবে। আমরা যদি একটা ওপেন একটা ওদের প্ল্যাটফর্ম দিয়ে দিলাম যে আপনারা চলে আসুন, হ্যাঁ, ওয়েলকাম করছি, দেয়ার হ্যাজ টু বি সাম স্ক্রুটিনি। আমার এখানেই প্রশ্ন কর্নেল দত্ত, জানেন, আমি এদিকেও সে প্রশ্নটা রাখতে চাই, তারপর আমি দর্শকদের কাছ থেকে প্রশ্ন নেব। এদিকে যে কেউ, আপনাদের তিনজনের মধ্যে যে কেউ আমাকে উত্তরটা দিতে পারেন। আমি একদমই পলিটিক্যালি প্রশ্নটা করছি না, যে কেউ উত্তর দিতে পারেন। ধরুন 71-এর বাংলাদেশ যুদ্ধের সময় সত্যি কিন্তু কোনো ভেদাভেদ ছিল না, মানে এ রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী, তৎকালীন বিরোধী দলনেতা, এবং 71-এ টু বি মোর প্রিসাইজ অজয় মুখার্জি একটা সামান্য সময়ের জন্য মুখ্যমন্ত্রিত্ব করেছেন, তারপরে রাষ্ট্রপতি শাসনেই ছিল বাংলা। তাতেও ডিফ্যাক্টো মুখ্যমন্ত্রী তখন কার্যত সিদ্ধার্থ শঙ্কর রায় ছিলেন। জ্যোতি বসু, মুখ দেখা দেখি নেই এমনিতে, এমন চূড়ান্ত বিরোধিতা চলছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। অশোক মিত্র, তার সঙ্গে প্রণব মুখোপাধ্যায় বা ইন্দিরা গান্ধীর ঐক্যমত্যে পৌঁছতে সামান্য সময় লাগেনি যে আমাদের বর্ডারটা খোলা দরকার, যারা মুক্তিযুদ্ধের সেনানী তারা অথবা নিতান্ত বাংলাদেশের নিরীহ মানুষ যারা আসছেন তাদের জন্য আমাদের সাহায্য দেওয়া দরকার। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু অধৈর্য হয়ে আগ বাড়িয়ে বলে ফেললেন। আমার বক্তব্য, সত্যি যদি কেউ এসে করা নাড়েন, ভারতের যে ট্র্যাডিশন রয়েছে, আমাদের যে ঐতিহ্য রয়েছে পাশে দাঁড়ানোর মানুষের, কেন্দ্রীয় সরকারকে সত্যি চুপ করে বসে থাকতো? তারা তো সবার আগে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতেন। যেই উত্তর দিতে চান, যে কেউ। আমি একটু বলি, কথাটা বলা হচ্ছে, আমি আবারও বলছি, এটাকে এইভাবে অপব্যাখ্যা করার দরকার নেই। পুরো জিনিসটা মমতা ব্যানার্জি যখন বলেছেন কথাটা, তারপরে কিন্তু আবার বলেছেন কেন্দ্রের ওপর পুরো ব্যাপারটা নির্ভরশীল। লাস্টে যেটা বলেছেন সেটা হয় না স্যার। আছেন ইউনাইটেড নেশনস হিউম্যান গ্রুপ আছে যারা রিফিউজি চিহ্নিত করে, 18,000 হিউম্যান রাইটস মানে ইউনাইটেড নেশনসের হিউম্যান ফোর্স আছে যারা 135টা কান্ট্রিতে ম্যানেজ করে। সব থেকে বেশি রিফিউজি হয়েছে লাস্ট বছর 12 কোটি, তার মধ্যে সব থেকে বেশি আফগানিস্তান, লাস্টে হচ্ছে সাউথ সুদান। সুতরাং এখানে মমতা ব্যানার্জি ইউনাইটেড নেশনসের ব্যাপারটা আর ব্যাপার ছিল না, এটা একটা পাসিং কমেন্ট। রিফিউজি কমিশন ঠিকই বলছেন, রিফিউজি কমিশন আছে, কিন্তু আপনি যে বলছেন স্ক্রুটিনির জায়গাটা নেই, স্ক্রুটিনির জায়গাও আছে। অ্যাসাইলাম সিকার আছে, কিন্তু আমরা যে কথাটা ফলো করতে হবে, আমরা কোশ্চেন যে একটা সিস্টেম রয়েছে, এই সিস্টেমটাকে আমরা ফলো করব। এখানে আমার প্রশ্ন, যে কোথাও রাজনৈতিক স্কোর করার তাগিদ কাজ করছে না তো? কারণ এটা নিয়ে সত্যিই ভিন্ন মত হওয়ার কোনো জায়গা নেই। অনির্বাণ হাত তুলছেন। আমার দেবাশিসদার উপর একটা কথা, এই যে আপনি বারবার অনির্বাণের কথা শুনতে আসছে, অর্থাৎ জঙ্গি, সন্ত্রাসবাদী, এটা কেউ কোনো সময় দেশের সুরক্ষার ক্ষেত্রে, দেশের নিরাপত্তার ক্ষেত্রে এটা সম্পূর্ণভাবে মানে আমরা
একসঙ্গে দেশের। ঋত্বিক ঘটককে যদি কেউ জঙ্গি মনে করেন আলাদা কথা, যদি না করেন, ঋত্বিক ঘটক তো বলেছিলেন দাদা কোথায় নিয়ে যাচ্ছেন কথাগুলো, কেন নিয়ে যাচ্ছেন? শুনে নিন না, যে বাংলার আবার এপার ওপার কি, এই কথাটা উনি খাঁটি আবেগ থেকে বলেছিলেন। এটা তো ঘটনা যে আমরা বাঙালি জনগোষ্ঠী হিসেবে রাজনৈতিক নানা কারণে কাঁটাতারটা পড়েছে, দুটো আলাদা পলিটিক্যাল এন্টিটি হয়েছে, আমরা মেনে নিতে আমরা বাধ্য হয়েছি, কিন্তু আবেগটাকে ভাগ করবে কে? সেই আবেগের জায়গা থেকেও যদি একজন রাজনীতিবিদ বলে কিন্তু আবেগ থাকতে পারে না, একজন বাঙালি হিসেবে যদি একজন সহ বাঙালির প্রতি আমি সহমর্মিতা দেখাই, যে হতে পারে ঘটনাচক্রে হয়তো কাঁটাতারের ওপারে রয়েছে, তাই বলে কি তার রক্ত আমার রক্ত আলাদা হয়ে যাচ্ছে? এই আবেগের জায়গাটাকে আমরা কেন মুছে দিতে চাইছি বারবার? আবেগ নিয়ে কথা বলছি, যে বাঙালির আবেগ, আমরা এই কথাগুলো বলে যাচ্ছি, ঠিক আছে, উই আর বেঙ্গলিজ অ্যাজ লিটল ইমোশনাল, আমরা আবেগপ্রবণ, কিন্তু এই আবেগের জন্য বাইরে থেকে লোক আসবে, তাদেরকে আমরা এখানে সহানুভূতি দেখাচ্ছি। আই উইল কোট অ্যান এক্সাম্পল। 1972, I am a 71 veteran. I mean, I have taken part in Bangladesh war. After the war, we have created Bangladesh. 94,000 refugees were in India as a prisoners of war. Along with that, there are a couple of blacks. They are the refugees. They have entered through the neighboring states, Assam, Manipur, Bengal. Now, তখন আমরা যদি মানবিকতার কারণে ওদেরকে নিয়েছি কি? নো, মানবিকতা ডাজন্ট কাম ফর দিস পারপাস। আমি সরাসরি দর্শকদের প্রশ্ন নেব। প্রথম দীপ্তেশ ব্যানার্জি। দীপ্তেশ কি করেন প্রথমে একটু বলি। দীপ্তেশ ছাত্র, তৃতীয় বর্ষে পড়াশোনা করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, সমাজতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন এবং আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনীতির সম্পর্ক তার আগ্রহ রয়েছে, চর্চা করেন। আর ঠিক সেই জায়গা থেকে আজকে এরকম একটা বিষয় তিনি এই বিতর্কে অংশ নিতে এসেছেন এবং প্রশ্ন করতে এসেছেন। দীপ্তেশ, একেবারে টু দ্য পয়েন্ট আপনার প্রশ্ন যদি প্লিজ রাখেন। আমার প্রশ্নটা খুব সিম্পল। আমার দুটো প্রশ্ন আছে। একটা প্রশ্ন সমীর বাবুর জন্য, কারণ ওনার বক্তব্য থেকে পেয়েছি, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের মধ্যে কুচবিহার, মালদা, মুর্শিদাবাদ এই জায়গাগুলোর যে বর্ডার, ওখানে ফেন্সিংয়ের কাজ এখনও হয়নি। আর একটা জায়গা যেটা আসামের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, যেখানে আবার নতুন করে ফেন্সিংয়ের কাজ শুরু হচ্ছে, সেই জায়গাগুলো থেকে যদি অবৈধভাবে দুটো দেশের মধ্যে মানুষ আসা যাওয়া শুরু করে, আর যদি মিলিটারির সাথে কোনো একটা ক্যাজুয়ালিটি হয়, সেই দায়িত্বটা কি আমাদের মুখ্যমন্ত্রী নেবেন? কারণ আমাদের মুখ্যমন্ত্রীর এই স্টেটমেন্টের পরেই এরম একটা কিওস আর কনফিউশন শুরু হতে পারে। আমার আমি প্রশ্নের উত্তর দেবো। অত্যন্ত ভালো প্রশ্ন করেছেন। ওনাকে আমি বলি যে পশ্চিমবঙ্গ সহ 4টে রাজ্য, আসাম বলুন, ত্রিপুরা বলুন, মেঘালয় এবং মিজোরাম, এই যে মানে সীমান্তবর্তী এলাকা, তার মধ্যে প্রায় 32টা জেলা আছে এবং 4096 কিলোমিটার এটা মানে এরিয়া ধরে সীমান্ত। স্বাভাবিকভাবে সীমান্ত একটা স্থলভাগ, প্রায় 77% এটা কন্ট্রোল করে বিএসএফ, আর 23% যেটা জওয়ানরা ডাইরেক্টলি দেখে। একটা দুর্ঘটনা ঘটেছে, একটা ক্যাওস পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের মধ্যে অনেক ছাত্রছাত্রী এবং অনেক মানুষ আছেন যাদের সাথে আমাদের একটা রিলেশন, কালচারাল মিল আছে। আপনি পবিত্র সরকারের মতন মানুষ ওখানে গিয়ে পড়েছিলেন, তো স্বাভাবিকভাবেই যে রেস্কিউ, আমি প্রথমেই বিএসএফকে থ্যাঙ্কস যে এতটা ওনাদের কাজ ওনারা করেছেন। যেমন বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফেরও দায় দায়িত্ব স্বরাষ্ট্র দপ্তরে থাকবে, তেমনি রাজ্যেরও তার যে যতটা কাজ সে নিশ্চয়ই সহযোগিতা করবে, কিন্তু এটা দেশের সুরক্ষার ক্ষেত্রে আমি বারবার যে জায়গাটা বলছি, আর কোনো কিছু না। আমি আরেক দর্শকের কাছে যাব। শুক্লা ভৌমিক। শুক্লা বাড়িতে টিউশন পড়ান, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পড়াশোনা করে এবারে বাড়ির চাপ, সংসারের চাপ ইত্যাদি সামলে টিউশন পড়িয়ে তিনি পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে একটু লিখতেও ভালোবাসেন, লেখালেখি করেন, আর তার সঙ্গে সঙ্গে সমাজের এই নিত্য নৈমিত্তিক যে বিষয়গুলো যা অনেক ভবিষ্যতের দিকে, ভবিষ্যতের জন্য আমাদেরকে রীতিমতো প্রভাবিত করে, আমাদের ভবিষ্যৎকে প্রভাবিত করে, সেগুলো নিয়ে কথা বলতে চান। ঠিক সেই যোগাযোগের সূত্রেই শুক্লা আজকে এখানে বিতর্কে অংশ নিতে এসেছেন, প্রশ্ন করতে এসেছেন। শুক্লা, আপনার প্রশ্ন একদম নির্দিষ্ট করে, যদি কারোর উদ্দেশ্যে আপনার প্রশ্ন থাকে তাহলে তার নামটাও বলে দেবেন প্লিজ।
উপস্থিত সকলকে আমি আমার প্রণাম জানাচ্ছি এবং আমি এখানে যারা উপস্থিত আছেন সবার বক্তব্য শুনে আমি যে জিনিসটা বলতে চাইছি, ইউএইতে এই বাংলা যারা প্রবাসী বাংলাদেশি ওখানে আছেন তারা এই বিষয়টাকে নিয়ে সেখানে বিক্ষোভ দেখিয়েছেন এবং বিক্ষোভ দেখানোর পরে সেখানকার সরকার সরাসরি তাদেরকে গ্রেপ্তার করে এবং শাস্তি দেয়। কিন্তু কিছুদিন আগে আমাদের তিলোত্তমার বুকেও এরকম এই বাংলাদেশের এই ইস্যু নিয়ে বিক্ষোভ হয়েছিল। সেটা নিয়ে আমাদের রাজ্যের প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে? কারণ এর পরেও কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে যারা বাংলাদেশ থেকে যারা শরণার্থী তারা আমাদের রাজ্যে আসতে পারে বা তাদের জন্য দরজা খোলা আছে। কিন্তু এর মাধ্যমে যারা আসবেন তারা কি সকলেই অসহায় নাকি জঙ্গি, এই চিহ্নিতকরণটা কি করে হবে? চিহ্নিতকরণটা কি করে হবে? কাকে আপনার প্রশ্ন নির্দিষ্ট করে কাউকে করতে চান? নির্দিষ্ট করে আমি সমীর বাবুকে এটা জিজ্ঞাসা করতে চাই। কাকে? সমীর বাবুকে আমি জিজ্ঞাসা সমীর বাবুকে। বেশ, সমীর বাবুর জন্য অ্যাকচুয়ালি জঙ্গি বা এইটা তো যাদের যে কথাটা বলছে এটা সম্পূর্ণ ইন্টেলিজেন্সের ব্যাপার। এটা স্বরাষ্ট্র দপ্তর নিশ্চয়ই সেটা দেখবে, সেন্ট্রাল আইবি আছে। আমি বারবার যেটা বলার চেষ্টা করছি, দেশের সুরক্ষার স্বার্থে যারা জঙ্গি যারা সন্ত্রাসবাদী তাদের জিরো টলারেন্স এটা দমন করতে হবে। কারণ আমরা পুলওয়ামার ঘটনাটা যেটা দেখেছিলাম যেখানে প্রায় 46 জন জওয়ানের মৃত্যুবরণ ঘটেছিল, কিসের কারণে? কোন ইন্টেলিজেন্স ফেলিওরের কারণে? সত্যপাল মালিক সেই সময় জম্মু কাশ্মীরের রাজ্যপাল ছিলেন। তাহলে কার ভুলে কার ত্রুটির জন্য আমরা আজকে সেই জওয়ানের মৃত্যুবরণ করতে হলো? এগুলো কিন্তু আলোচনা এগোবে, অনেক কথাই বলা যায়, কিন্তু দেশের সুরক্ষা অন্তত এই আশঙ্কাটা সমীর বাবুর মনেও আছে যে পুলওয়ামার মতো জঙ্গি ঢুকে পড়তে পারে এই সুযোগে। মানে আপনি সরাসরি পুলওয়ামার সঙ্গে যোগাযোগ করলেন তো, অসম্ভব বলে কিছু নেই, তাই বলে এই আশঙ্কাটা আছে। তার মানে অর্থাৎ এই আশঙ্কাটা তার মানে একটা বৈধ অবস্থা। ভাবুন, আমি পরবর্তী দর্শকের কাছে পরবর্তী দর্শকের কাছে যাই। নীলাভ রায় লোরেটো কলেজের অর্থনীতির অধ্যাপনা করেন নীলাভ, এবং এর পাশাপাশি তিনি শ্রম অর্থনীতি নিয়েও পিএইচডি করছেন, অভিনয়ও করেন। এই সব কিছু মিলিয়ে একজন সমাজ সচেতন মানুষ হিসেবে নীলাভ এসছেন আজকের এই বিতর্কে অংশ নিতে এবং প্রশ্ন করতে। নীলাভ, আপনার প্রশ্ন এবং কার উদ্দেশ্যে প্রশ্ন সেটাও যদি স্পষ্ট করেন। হ্যাঁ, আমার প্রশ্নটা সমীর বাবুর কাছে। উনি যথেষ্ট জোর দিচ্ছিলেন একটা জায়গায়, সেটা নিঃসন্দেহে একটি মানবিক ঘোষণা মুখ্যমন্ত্রী যেটা করেছেন সে নিয়ে হয়তো কোনো দ্বিমত থাকতে পারে না। তবে যেভাবে আমরা দেখছি যে অর্থনৈতিক অস্থিরতা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে, যেটা এই ডিসকাশনে খুব একটা উঠে আসলো না, সেই অর্থনীতির জায়গা থেকে, যেহেতু অর্থনীতি আমার বিষয়, সেখান থেকেই আমার সমীরবাবুর কাছে একটা প্রশ্ন থাকবে। কিপিং অ্যাসাইড দেবাশিসবাবু যেসব বললেন যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, সবকে, কূটনীতি পররাষ্ট্রনীতি সবকে দূরে সরিয়ে রেখে যে এইরকম একটা অস্থির অর্থনৈতিক রাষ্ট্রের দিকে এই দ্বার খুলে দেওয়া মনোভাব, কতটা আমাদের বঙ্গীয় অর্থনীতিকে আমরা সেই আঁচ থেকে বাঁচাতে পারবো, কতটা ইমিউন, সেটার দিকেই আমার প্রশ্নটা থাকবে সমীরবাবুর কাছে। একদম সরাসরি ভালো প্রশ্ন। আগেই জানিয়েছিল মুখ্যমন্ত্রী, যদি মুখ্যমন্ত্রীর কথাটা আপনি ভালো করে শোনেন, যেখানে বিদেশ নীতির বিষয়টা কেন্দ্রের হাতে, পরিষ্কার কোড আনকোড তিনি বলছেন। আমি যা বলেছি মানবিকতার খাতিরে 2013 এবং 14 সালে জ্বালাও পোড়াও করে কয়েকশো মানুষকে কিন্তু হত্যা করা হয়েছিল বাংলাদেশে। সেখানে তাদের নিশানা ছিল তাদের দেশের অর্থনীতিটাকে পঙ্গু করে দেওয়া। এখানেও কিন্তু হয়তো এই আন্দোলনের বীজ কোথায় লুকানো আছে ভবিষ্যৎ তদন্ত বলে দেবে। কিন্তু আমার খুব ভালো লেগেছে প্রশ্নটা, যে ভারতের সীমান্তে এই যে পেট্রাপোল, এই যে আমাদের বাংলা থেকে মাল যাতায়াত, বিশেষ করে পেঁয়াজ বলুন, গম বলুন, যেগুলো তাদের এই দুই দেশে বা ওদের দিক থেকে যে ইলিশ মাছ, এই যে বর্ষাকাল আসছে, ওই যে একটা আদান প্রদান অর্থনৈতিক দুই দেশের যে একটা সুন্দর সম্পর্ক, এই জায়গাটাতে কিন্তু অবশ্যই আমি আবারও বলছি, দেশের স্বার্থে বিএসএফ অবশ্যই স্থানীয় প্রশাসন রাজ্যেরও একটা কোলাবোরেশন দরকার। সহযোগিতা সহমর্মিতা না থাকলে আমরা কোনো সময়ই কোনো কিছুকে আটকাতে পারবো না। অভিজিৎ খাঁ জন্ম ঝাড়গ্রামের এক প্রত্যন্ত গ্রাম। ঝাড়গ্রাম এমনিতেই আমি যেই মুহূর্তে বলি তখন সঙ্গে সঙ্গে মাথায় বোধহয় ভেসে ওঠে যে হ্যাঁ কোনখানে যেন, তারও একটা প্রত্যন্ত গ্রামে জন্ম অভিজিতের। সেখানে জঙ্গলমহলেই বেড়ে উঠেছেন, স্থানীয় কলেজ থেকে সমাজতত্ত্ব নিয়ে পড়াশোনা শেষ করেছেন। কলকাতায় একটি সমাজতত্ত্ব এবং অর্থনীতি নিয়ে কাজ করে এরকম একটি সংস্থায় যোগদান করেছেন, কিন্তু সাহিত্যের প্রতি পিছুটান তাকে বইপাড়ায় নিয়ে এসে ফেলে কলেজ স্ট্রিটে, এবং 2018 থেকে তিনি একটি প্রকাশনা সংস্থার গুরুদায়িত্ব কাঁধে তুলে নেন। সেটা ধরেই
বেশ কিছু প্রকাশনা যা ইতিমধ্যেই প্রখ্যাত তার প্রকাশনা সংস্থার। এর পাশাপাশি অভিজিৎ যেমন বললাম সামাজিক এবং রাজনৈতিক বিষয়ে যেহেতু তার আগ্রহ, স্বাভাবিক আগ্রহ, এবং একজন প্রকাশক হিসেবেও তার সেই আগ্রহ আরও বেড়েছে, বই কমেনি পেশাগত তাগিদে। সেখান থেকে অভিজিৎ আজকে এসছেন এবং প্রশ্ন করতে চাইছেন। অভিজিৎ, আপনার প্রশ্ন এবং কার উদ্দেশ্যে যদি নির্দিষ্ট করেন? আমার অনির্বাণ বাবুর কাছে প্রশ্ন। মমতা ব্যানার্জি এনআরসির ঘোর বিরোধী, উনি আবার আমাদের বাংলাদেশের শরণার্থীদের আশ্রয় দিতে চাইছেন, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন রয়েছে যে আমরা নিজেরাই এই মুহূর্তে বেকারত্বের সম্মুখীন, আজকে ফুটপাতে যে ব্যবসাও করতে গেলে নানা রকমভাবে বাধা দেওয়ার বিষয় আসছে আর কি। তো অ্যাকচুয়ালি উনি এক্ষেত্রে কাদের জায়গা দিতে চাইছেন, মমতা ব্যানার্জি এখানে কাদের জায়গা দিতে চাইছেন, আর এখানে বাঙালি হিন্দু সামাজিকভাবে কতটা সুরক্ষিত থাকবে ব্যবসা চাকরির ক্ষেত্রে? বেশ, অনির্বাণবাবু উত্তর দিই। চাকরির ক্ষেত্রে বাঙালি হিন্দু বলে আলাদা করে কোনো কোটা আছে বলে আমার জানা নেই, ভবিষ্যতে যদি হয় তখন বলতে পারবো। এর মধ্যে আগে বলুন না, উনি বাঙালি হিন্দু উনি বললেন, আমি তো স্পেসিফাই করি। আর সেকেন্ড হচ্ছে বাংলাদেশ থেকে অসহায় মানুষ আসবেন, যদি আসেন, যদি ইউনিয়ন সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের সেরকম কোনো চুক্তি হয়, কথা হয়, যদি তারা আসেন তখন এখানে তারা কিভাবে প্লেসড হবেন। নরেন্দ্র মোদী বছরে 2 কোটি করে চাকরি দিচ্ছেন, তার মধ্যে কয়েকটা তাদেরকে দেওয়া যাবে কি না, ওই যে 15 লাখ টাকা করে দেওয়ার কথা তাদেরকেও যদি কিছুটা দেওয়া যায়, এগুলো তখন আমরা ভেবে টেবে দেখতে পারি। কিন্তু আপাতত আমাদের ফোকাসটা হচ্ছে বাংলাদেশের কোনো অসহায় মানুষ, আবারও রিপিট করছি, অসহায় মানুষ যারা ঘটনাচক্র অন্য রাষ্ট্রে কিন্তু আসলে একই রক্তের, তাদের পাশে দাঁড়ানো মানবিক খাতিরে বাঙালি হিসেবে যায় কি না, সেই প্রশ্নটাকে বোধহয় নানা কিছু দিয়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। যে প্রশ্ন রেখে আমরা শুরু করেছিলাম, এখানকার শাসকের চোখে অর্থাৎ পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেস, তার চোখে মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিচালিত সরকার, তাদের চোখে বহিরাগত কারা, এদেশের ভিন রাজ্যের মানুষ নাকি বিদেশি রোহিঙ্গা? তার উত্তর খোঁজার চেষ্টা করেছি আমি। কথা হয়েছে, আমাদের সকলের মধ্যে কথা হয়েছে, সে কথা থেকে এমন অনেক কথা উঠে এসছে যা হয়তো সত্যি আমাদেরকে পথ দেখাতে পারে। একটা কথা খুব দর্থহীন ভাষায় বলা যায়, বাংলাদেশের বিদেশ মন্ত্রক যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছে, সত্যি হঠাৎ করে অযাচিত সাহায্যের হাত বাড়ালে যার জন্য সাহায্য করছে, একেবারে রবীন্দ্রনাথের ভাষাতেই বলতে পারি, তার সমান হয়ে গিয়ে তার বাড়ির পাশে দাঁড়িয়ে সাহায্য করতে চাইলে, তার সাহায্য প্রয়োজন কিনা আদৌ জেনে সাহায্য করতে চাইলে বোধহয় সত্যি সমস্যা থাকে না, কিন্তু তা না হলে তিনি অপমানিত বোধ করতে পারেন। বাংলাদেশ এই মুহূর্তে তেমন অপমানিত বোধ করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। বাংলাদেশ থেকে কারোর এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আসার কোনো প্রয়োজন নেই বলছেন বাংলাদেশের সরকার। আবার ঠিক উল্টো দিকে কেউ যদি ভবিষ্যতে আসেনও, তাহলে তাকে শরণার্থী হিসেবে দেখব না অনুপ্রবেশকারী হিসেবে দেখব, তার জাত কি, তার ধর্ম কি, এসব নিয়ে আগাম গবেষণা এবং মন্তব্য, সেটাও সার্বিকভাবে মানবিকতাকে আঘাত করতে পারে। আমার আপনার ভাষায়, একই ভাষায় কথা বলা শুধুমাত্র রাজনৈতিক সীমান্তের কারণে, ঐতিহাসিক কিছু বাস্তবতার কারণে বাধ্য হয়ে আলাদা হয়ে যাওয়া আমার আপনার প্রতিবেশী, যথার্থ অর্থেই প্রতিবেশী, এক ভাষার প্রতিবেশী, মাতৃভাষার প্রতিবেশীকে আঘাত কোনো দিক থেকেই করা বোধহয় আমাদের কাছ থেকে কাম্য নয়। না অযাচিত সাহায্যের হাত বাড়িয়ে, না সাহায্যের প্রসঙ্গ উঠলে হতে দেব না, চলতে দেব না বলে, অথবা ঢুকতে দেব না, অথবা কে ঢুকছে তা নিয়ে আগাম তাকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে। আজকের কথা হোক এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। রিপাবলিক বাংলা কথা হোক যাদের সহযোগিতায় সফল হয়েছে, সেই সব বিজ্ঞাপনদাতাদের অসংখ্য ধন্যবাদ রিপাবলিক বাংলার তরফ থেকে। রিপাবলিক বাংলা কথা হোক co-presented by Indian Institute of Hotel Management, co-powered by Sriniketan Fashion, Swami Vivekananda Group of Institute, গাঙ্গুলি গ্রুপ এবং জর্জ কলেজ ও লাল বাবা রাইস।